আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কামারপুকুর আরকে মিশন এমপি স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে? এটা হবে সবিত্রী। এরপরে 2 আছে মেঘালিত হলো, এটা হবে পাথরের সমাধি। 3 কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাযান এর মধ্যে বিভাজন হয়? এটা হবে চতুর্থ। এরপর 2 দিকে আছে পূর্ণবাক্যে উত্তর দাও। এক আছে কাদের মধ্যে 10 রাজা যুদ্ধ হয়েছিল? এর উত্তরটি হলো এখানে বলে দেব এই যুদ্ধের দুটি পক্ষ, অর্থাৎ যে এই যুদ্ধে হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠী রাজার মিলিত জোটের। অর্থাৎ তোমরা এখানে বলে দেবে যে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠী রাজার মিলিত জোটে। এরপরে 2 আছে রত্নিন কারা? এর উত্তরটি হলো বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। রত্নিন এর ধারণা থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। এরপরে 3 আছে বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কি কি? বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় হলো ছন্দ ও ব্যাকরণ। এরপর 4 আছে আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে? আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলো মঙ্খলিপুত্র গোসাল। এরপর 3 আগে আছে স্তম্ভ মিলিয়ে উত্তর দাও। ক স্তম্ভ। 1 আছে প্রথম বৌদ্ধ সংগীতি, এটা হবে রাজগৃহ। 2 মল্ল, এটা হবে পাবা। 3 চিত্রিত ধূসর বেদপাত্র, এটা হবে ভগবান পুরা। 4 জাতকের গল্প, এটা হবে বুদ্ধের জন্ম পূর্ববর্তী গল্প। এরপরে 4 আছে সত্য মিথ্যা লেখো। 1 আছে আর্য একটি জাতিবাচক শব্দ, এটা মিথ্যা হবে। 2 গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ, এটা সত্য হবে। এরপরে 5 আগে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 আছে শূন্যস্থান পূরণ করো। বৈদিক যুগে এটা হবে 12 বছর পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এরপরে 2 আছে বেমানান শব্দটি লেখো, এটা বেমানানটা হবে বেজি। এরপরে 3 আছে প্রদত্ত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। বিবৃতিটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল। এটা ব্যাখ্যা যে 2টা এটা হবে, অর্থাৎ উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপরে 6 দাগে আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি। 1 আছে চতুরাশ্রম বলতে কি বোঝো? এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। এরপর হচ্ছে গার্হস্থ্যাশ্রম, গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। এরপর হচ্ছে বানপ্রস্থাশ্রম, সংসারের দায়িত্ব থেকে মুক্তি হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এরপর আছে সন্ন্যাস আশ্রম, শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এরপরে 2 আছে বর্জিদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি কি উপদেশ দেন? এর উত্তরটি হলো এই যে 7টা যে নিয়ম, অর্থাৎ এটাই বলে দেবে। এখানে আছে না, এই যে মগধের রাজা অজাতশত্রু একবার বর্জিদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। সে বিষয়ে গৌতম বুদ্ধের মতামত জানতে তিনি একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান। বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দের সঙ্গে সে বিষয়ে কথাবার্তা বলেন। ওই আলোচনায় বর্জিদের দেওয়া বুদ্ধের উপদেশের মধ্যে 7টি নিয়মের কথা ওঠে। বুদ্ধ বলেন এই নিয়মগুলি মেনে চললে বর্জিদের উন্নতি অটুট থাকবে। রাজা অজাতশত্রু কোনোভাবেই বর্জিদের হারাতে পারবেন না। সেই নিয়মগুলি হলো ক বর্জিদের প্রায় সভা করে
রাজ্য চালাতে হবে। খ বৈজিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে। গ বৈজিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে। ঘ বৈজি সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে। ও বর্জি সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে। চ বৈজিদের সমস্ত দেবতার মন্দিরগুলির যত্ন নিতে হবে। ছ নিজেদের অঞ্চলে গাছপালা ও পশু পাখিদের ওপর অত্যাচার করা যাবে না। এরপরে 3 আছে পঞ্চ মহাব্রত কি? এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যা মহাব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। এরপরে 5 আছে একলব্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও? এর উত্তরটি হলো আমরা এখানে বলে দেবো যে একলব্যের গল্প থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে সাহসী ও পরিশ্রমী হলে যে কোনো বিষয়ে সম্পূর্ণ শিক্ষালাভ সম্ভব। একলব্য যেভাবে একটানা তীর ছোড়া অভ্যাস করে বড় তীরন্দাজ হতে পেরেছিলেন, ঠিক তেমনি নিয়মিত অভ্যাস করলে যে কোনো বিষয়ে আমরা পারদর্শী হতে পারি। এরপরে 6 আছে সাম্রাজ্য কি? এর উত্তরটি হলো সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। এরপরে 7 আছে শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? এর উত্তরটি হলো শক সাতবাহন লড়াইয়ের প্রধান কারণ ছিল 2টি। এক হচ্ছে রাজনৈতিক ও 2 হচ্ছে অর্থনৈতিক। রাজনৈতিক কারণ শক ও সাতবাহন দুটি শক্তি একই এলাকা দখল করতে চাওয়ার জন্য উভয়ের মধ্যে লড়াই শুরু হয়। এই রকমই একটি এলাকা ছিল মালব। এরপর 2 অর্থনৈতিক কারণ শক ও সাতবাহন রাজারা পূর্ব মালব, পশ্চিম মালব ও দাক্ষিণাত্যের উপকূল অঞ্চল নিজেদের দখলে রাখতে চাইত, কেননা পূর্ব মালবের কোষা এলাকায় একটি হীরের খনি ছিল। পশ্চিম মালব ও দাক্ষিণাত্যের উপকূল দিয়ে সমুদ্র বাণিজ্য চলত, ফলে ওই এলাকাগুলি দখল করা নিয়ে উভয়ের মধ্যে লড়াই হতো। এরপরে 7 আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে টিকা লেখো বৈদিক সাহিত্য। এর উত্তরটি হলো ঋক, সাম, যজু ও অথর্ব এই 4টি বেদ বা সংহিতা এবং ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে গড়ে ওঠা বিশাল সাহিত্যকে বৈদিক সাহিত্য বলা হয়। বেদ সংস্কৃত বেদ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ 4টি ঋক বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ হলো সব থেকে পুরনো বৈদিক সংহিতা। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বেদের গদ্য অংশকে ব্রাহ্মণ বলে ও যারা বনে বাস করে তাদের উপযোগী ধ্যান ও উপাসনা পদ্ধতি নিয়ে লেখা অংশকে আরণ্যক বলে। উপনিষদ হলো বেদের শেষ অংশ বা বেদান্ত। এই অংশে বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা আছে। বেদাঙ্গ বৈদিক সাহিত্যকে ঠিকমতো উচ্চারণ করা ও আসল অর্থ বোঝার জন্য 6টি বেদাঙ্গ রচিত হয়েছে। এরপরে 2 আছে মগধ কিভাবে শক্তিশালী মহাজনপদে পরিণত হলো? এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি
মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়েছিল। মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো: 1. মগধের অবস্থান। মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা, ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না। 2. মগধের অর্থনৈতিক সমৃদ্ধি। গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধে কৃষিজমিতে প্রচুর ফসল হতো। মগধে লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত। জলপথ ও স্থলপথে মগধে ব্যবসা বাণিজ্য চলত। এরপর আছে 3. রণহস্তি প্রাচুর্য। মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন। এরপর আছে এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান। এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। এরপরে 3 আছে নব্যধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে এটা বলে দেব যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নব্যধর্ম আন্দোলন গড়ে ওঠার পেছনে মূল কারণ ছিল সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন। প্রথমত, যজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে প্রচুর পরিমাণে গবাদি পশুর বিনাশ হতে থাকে, ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। দ্বিতীয়ত, যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, ফলে বণিক গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হয়। তৃতীয়ত, বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রার প্রয়োজন হতো, যা ব্রাহ্মণদের চোখে পাপ বলে গণ্য হতো, ফলে বাণিজ্যের ক্ষতি হতো। এরপর চতুর্থত হচ্ছে কাজের ভিত্তিতে হওয়া শ্রেণী বিভাগ ক্রমশ জন্মগত হয়ে পড়ে, ফলে জাতিভেদ প্রথা নব্যধর্মের উত্থানের পথ প্রশস্ত করে। এরপরে 4 আছে টিকা লেখো বৌদ্ধ ধর্ম। এর উত্তরটি হলো বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মকে বলা হয় বৌদ্ধ ধর্ম। প্রধান গ্রন্থ। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হলো ত্রিপিটক, যা সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক, এই 3টি ভাগে বিভক্ত। ধর্মনীতি। বৌদ্ধ ধর্মের 2টি মূল নীতি হলো আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ থেকে মুক্তি পাওয়ার ব্যাখ্যায় বুদ্ধদেবের 4টি উপদেশকে আর্য সত্য বলে। অপরদিকে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যে 8টি উপায়ের কথা বলেন সেগুলিকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এরপরে 5 আছে চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন? এর উত্তরটি হলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার আগে মগধে নন্দ বংশের রাজারা রাজত্ব করতেন। নন্দ রাজারা প্রজাদের প্রিয় ছিল না। চাণক্য নামে এক পণ্ডিতের সঙ্গে নন্দ রাজাদের সম্পর্ক খারাপ হয়েছিল। এরপর চাণক্য নন্দবংশ ধ্বংস করার সংকল্প করেন। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ নন্দ রাজা ধননন্দকে পরাজিত করেন এবং মগধে মৌর্যদের শাসন প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। মগধে মৌর্য শাসন প্রতিষ্ঠা করে চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত হয়ে আছেন। এতটা বলে দেবে। এরপরে 8 আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে বৈদিক সভ্যতা, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখো। এর উত্তরটি হলো বৈদিক যুগে অর্থনৈতিক কথা ও বেদ থেকে জানা যায় আদি বৈদিক যুগে অর্থনীতি থেকে পরবর্তী বৈদিক যুগে অর্থনীতির যে অনেক বদল ঘটেছিল বেদ থেকে তার ইঙ্গিত পাওয়া যায়। বৈদিক সভ্যতা, অর্থনীতি, পশু সম্পদ। আদি বৈদিক যুগে কৃষির তুলনায় পশুপালন ছিল বেশি গুরুত্বপূর্ণ। সমাজে প্রধান সম্পদ ছিল গবাদি পশু। যার যত গবাদি পশু সে তত বেশি ধনী বলে পরিচিত ছিল। তখন সম্পদ হিসেবে ঘোড়ার ও চাহিদা ছিল। কারিগরি শিল্প। আদি বৈদিক যুগ। আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঠের কারিগরি শিল্প। কাঠ দিয়ে আসবাবপত্র, বাড়িঘর, রথ প্রভৃতি তৈরি হতো। 2 চামড়া দিয়ে তৈরি হতো থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি। 3 এই সময় সুতো ও ভেড়ার লোম দিয়ে পোশাক বানানো হতো।
এই সময় সোনা দিয়ে গয়না ও তামা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানানো হতো। পরবর্তী বৈদিক যুগে লোহা ও অন্যান্য ধাতুর কারিগরি শিল্পে উন্নতি ঘটেছিল। এই সময় লোহা দিয়ে অস্ত্রশস্ত্র ও বিভিন্ন চাষের জিনিস তৈরি হতো। 2 এই যুগে ধনুক, তীর, ধনুকের ছিলা প্রভৃতি তৈরি কারিগর ছিল। 3 বিভিন্ন রকমের ধূসর রঙের মাটির পাত্র এই সময় তৈরি হতো। এ যুগে কামার, কুমোর, জেলে, চিকিৎসক প্রভৃতি পেশার মানুষের কথা জানা যায়। এরপর আছে কৃষি। পরবর্তী বৈদিক যুগে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে কৃষিকাজ শুরু হয়েছিল। এই সময়ে প্রধান ফসল ছিল যব, গম, ধান প্রভৃতি। ব্যবসা বাণিজ্য। আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চল ছিল না। পরবর্তী বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যে কিছু কথা জানা যায়। বৈদিক যুগে প্রধানত জিনিসপত্র বিনিময় করা হতো। মনে করা হয় কিছু ক্ষেত্রে নিষ্ক ও শতমান নামে মুদ্রার ব্যবহার হতো। এরপরে সমাজ। বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের সমাজ সম্পর্কে অনেক কিছু তথ্য পাওয়া যায়। তবে আদি বৈদিক সমাজ পরবর্তী বৈদিক সমাজ ব্যবস্থায় নানান পরিবর্তন ঘটেছিল। বৈদিক যুগের সমাজ। পরিবার। বৈদিক সমাজের সবচেয়ে ছোট অংশ ছিল পরিবার। পরিবারে বয়স্ক পুরুষ হতেন পরিবারের প্রধান, অর্থাৎ বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক সমাজ। এরপর হচ্ছে বর্ণাশ্রম বা বর্ণপ্রথা। ঋগ্বেদের সমাজে ভেদাভেদ ছিল, তবে বর্ণপ্রথা ছিল না। তখন একই পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে যুক্ত থাকতে পারতেন। ঋগ্বেদে বর্ণ বলতে গায়ের রঙকে বোঝাতো। পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। এই 4 বর্ণ জন্মভিত্তিক হয়ে যায়। বর্ণের ভিত্তিতে জন্মভিত্তিক পেশা নির্ধারিত হয়। এখান থেকেই জাতিভেদ প্রথা সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এরপরে ব্রাহ্মণ, এদের কাজ ছিল পুজো, যজ্ঞ ও বেদপাঠ করা। ক্ষত্রিয়, এদের কাজ ছিল যুদ্ধ করা। বৈশ্য, এদের কাজ ছিল কৃষি, কারিগরি ও ব্যবসা বাণিজ্য করা। শূদ্র, এদের কাজ ছিল 3 বর্ণের মানুষের সেবা করা। সমাজে ব্রাহ্মণদের ক্ষমতা ও প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি। বর্ণাশ্রম ব্যবসায় সবচেয়ে খারাপ অবস্থা ছিল শূদ্রদের। তাদের কোনো সামাজিক সুযোগ সুবিধা ছিল না। সমাজে নারীর অবস্থা। আদি বৈদিক যুগে নারীদের অবস্থা খুব ভালো ছিল। নারীরা শিক্ষা লাভ করতে পারত, তারা সমিতির বৈঠকে যোগ দিতে পারত, যুদ্ধে বা যজ্ঞে অংশ নিতে পারত। সমাজে বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা ছিল না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের লোকেরা দুঃখ পেত, কম বয়সে তাদের বিয়ে দেওয়া হতো। নারীরা সমিতি বৈঠকে যোগদান করতেও পারত না। খাদ্য। বৈদিক যুগের সমাজে প্রধান খাদ্যশস্য ছিল যব, গম ও ধান। সমাজে মাংস খাওয়ার প্রচলন ছিল। খেলাধুলা। বৈদিক যুগে সমাজে বিভিন্ন ধরনের খেলার প্রচলন ছিল। পাশা খেলা ছিল খুবই জনপ্রিয়। রথ ও ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হতো। সমাজে গান বাজনার ও প্রচলন ছিল। এরপরে 2 আছে বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো, এই যে এখানে বলে দেব, বৈদিক সাহিত্য থেকে সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবে শিক্ষার চর্চা হতো। গুরু একটা অংশে পড়ে তার মানে বুঝিয়ে দিতেন। ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত ও মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপরে বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছে থেকেই ছাত্ররা শিক্ষালাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মও ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। বেদপাঠ করানোর মধ্য দিয়ে শিক্ষাদান করা হতো। তার সঙ্গে গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। হাতে কলমে অনেক কিছুই শিখতে হতো। ছাত্রদের নিজেকে রক্ষা করা ও অস্ত্র চালানো শিখতে হতো। এমনকি ব্রাহ্মণরাও অস্ত্র শিক্ষা গ্রহণ করত, যেমন মহাভারত থেকে দ্রোণাচার্য
কৃপ পরশুরামের কথা জানা যায়। ছাত্ররা চিকিৎসা করা শিখত, মেয়েরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ ও গানের চর্চা করত। সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলত, অনেকে আবার জীবনভরই ছাত্র থাকত। এমনিতে 12 বছরে পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার কথা ছিল, তার থেকে স্নাতক কথাটা এসেছে। গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগে ছাত্ররা সাধ্যমতো গুরু দক্ষিণা দিত। গুরু দক্ষিণা হিসাবে গরুদান করার কথা জানা যায়। এরপরে 3 আছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এর উত্তরটি হলো সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। রাজ্য বিজেতা, সমরকুশলী, বিদ্যোৎসাহী ও সুদক্ষ শাসক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। রাজ্য জয় সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতে 9 জন ও দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেন। তবে তিনি ভারতের রাজ্যগুলি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে গ্রহণ পরিমোক্ষ নীতি অনুসরণ করেন। এছাড়া তিনি অরণ্যসংকুল, আটবিক রাজ্য ও 9টি গণরাজ্য জয় করেন। শাসক হিসেবে কৃতিত্ব। সমুদ্রগুপ্তের শাসক হিসেবে অন্যান্য গুণাবলী ও কীর্তির পরিচয় পাওয়া যায়। জনকল্যাণমুখী শাসন প্রবর্তনের জন্য তিনি অমর হয়ে আছেন। অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। এরপর আছে বহুমুখী প্রতিভা। সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন সুকবি ও সঙ্গীতজ্ঞ। এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলে উল্লেখ করা হয়েছে। সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত অবস্থার ছবি তার সঙ্গীতপ্রিয়তার পরিচায়ক। বিদ্যোৎসাহিতা। সমুদ্রগুপ্ত ছিলেন একজন বিদ্যোৎসাহী শাসক। তার প্রচেষ্টায় সংস্কৃত সাহিত্য চরম উন্নতি লাভ করে। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, গণিতবিদ্যা, রসায়ন বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রেরও ব্যাপক প্রসার ঘটে। এরপরে আছে সার্বভৌম প্রতিষ্ঠা। রাজ্য জয় শেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় ঐক্য প্রতিষ্ঠা করে পরাক্রমঙ্ক, সর্বরাজস্বেচ্ছতা, অপ্রতিরোধ প্রভৃতি উপাধি ধারণ করেন। এগুলি তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিচালক। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। এরপর আছে পরধর্ম সহিষ্ণু। পরধর্ম সহিষ্ণুতা ছিল সমুদ্রগুপ্তের চরিত্রের অন্যতম গুণ। তিনি একজন শিবের উপাসক হয়েও বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেন। শাসন ব্যবস্থায় প্রতিটি ক্ষেত্রে সমুদ্রগুপ্ত তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এলাহাবাদ প্রশস্তি তার সেই কৃতিত্বের পরিচায়ক। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।